আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সৃষ্টিকর্তার অশেষ রহমতে তোমরা সবাই ভালো আছো। তোমরা জানো আমরা সাধারণ জ্ঞানের প্রত্যেকটা লাইভ ক্লাসের পরে তোমাদের সলভিং ক্লাস দিচ্ছি, অর্থাৎ তোমাদের বিগত বছরে যে প্রশ্নগুলো বিভিন্ন সময় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় এসেছে সেই প্রশ্নগুলোকে কিন্তু আমরা সলভ করে দিচ্ছি। তো তোমাদের কাছে এই প্রশ্নগুলো আমরা বিভিন্নভাবে একদম সহজে সাবলীলভাবে তোমাদেরকে উপস্থাপন করব এবং তোমরা যেই সহজে এই প্রশ্নগুলো সলভ করতে পারো সেই কারণে আমরা তোমাদের কিছু টিপস এবং ট্রিক্স বলে দেব। তো তারই ধারাবাহিকতায় আমরা আজকে আলোচনা করব কি, আমরা আজকে আলোচনা করব দেখো ব্রিটিশ বিরোধী আন্দোলন, অর্থাৎ ব্রিটিশ বিরোধী জাগরণ এবং বাংলার সংস্কার আন্দোলন। তোমরা বিগত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম যে এই যে ব্রিটিশরা আমাদের অনেক অবদান রেখেছে আমাদের এই অর্থনীতিতে, তারা কি ধরনের অবদান আছে, বা আমরা দেখেছি তারা কাগজে মুদ্রা প্রচলন করেছে, তারা বিভিন্ন সময় তার বিভিন্ন স্থাপনা নির্মাণ করেছে, ইংরেজি শিক্ষার প্রসার ঘটিয়েছে, তারপর আমরা যদি বিধবা বিবাহ প্রচলন করেছে, মানে এই যে বিষয়গুলো সংস্কার করেছে। কিন্তু তারা রেল লাইন চালু করেছে, এর পাশাপাশি তারা কিন্তু অনেক ক্ষতিও করেছে। সো তোমাদের কিন্তু জানতে হবে যে ব্রিটিশরা বিভিন্ন সময় আমাদের কি ক্ষতি করেছে। যখন ব্রিটিশরা এই বাংলাতে আসে তখন বাংলা ছিল রিচেস্ট প্রভিন্স ইন দ্য ওয়ার্ল্ড, অর্থাৎ পুরো বিশ্বের সবচেয়ে ধনী যে রাজ্যগুলোর মধ্যে একটা রাজ্য ছিল বাংলা। আবার ব্রিটিশরা যখন বাংলাকে ত্যাগ করে যায়, তারা যখন বাংলা থেকে চলে যায়, তখন বেঙ্গল ওয়াজ দ্য পোরেস্ট প্রভিন্স ইন দ্য ওয়ার্ল্ড, অর্থাৎ বাংলাকে একদম ধনী থেকে একদম নিঃস্ব করে দেয়। তোমরা একটা গান শুনো নাই যে নিঃস্ব করেছো আমায় কি নিঠুর ছলনায়, অর্থাৎ ব্রিটিশরা বিভিন্ন ছলনার মাধ্যমে কিন্তু আমাদেরকে নিঃস্ব করেছে। সো এই নিঃস্বতার ইতিহাস আমাদেরকে জানতে হবে, বুঝতে হবে, কারণ এই ইতিহাস ভুলে যাবো আজ আমি কি তেমনি সন্তান। তার মানে আমরাই সেরকম সন্তান না যে আমাদের পূর্বপুরুষের যে রক্ত জবার যে ইতিহাস সেটা আমরা ভুলে যাব, অর্থাৎ আমাদের এই ইতিহাসটা জানা খুবই জরুরি। আমরা দেখি ব্রিটিশ বিরোধী জাগরণ, অর্থাৎ ব্রিটিশদের বিরুদ্ধে আমাদের কিন্তু জাগরণ হয়েছিল, সেই জাগরণটা কেমন ছিল সেটা আমরা দেখব। তারপর আমরা দেখব বাংলার সংস্কার, অর্থাৎ বাংলাতে যে বিভিন্ন সংস্কার আন্দোলন হয়েছে, বিভিন্ন সংস্কার আন্দোলনগুলো সম্পর্কে আমরা মোটামুটি ভাবে জানবো এই অধ্যায়ে। এবং কি জানবো আমরা বিগত বছরে, ধরো বিভিন্ন ইউনিভার্সিটি গুলো রয়েছে বাংলাদেশে, ঢাকা ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, জগন্নাথ ইউনিভার্সিটি, জিএসটি, সবগুলো ইউনিভার্সিটিতে যে প্রশ্নগুলো এসেছে আমরা এই প্রশ্নগুলো সলভ করার মাধ্যমে বুঝবো যে ইতিহাসটা পড়বো, বাট কোন ইতিহাসটা আমাদের মনে রাখা গুরুত্বপূর্ণ। আচ্ছা, সো আমরা চলো ব্যাখ্যা সহ জেনে আসি। প্রথমেই দেখো মাস্টারদা সূর্য সেন যে আন্দোলনের সঙ্গে জড়িত ছিলেন, এই যে এটা কিন্তু ডাভি বি ইউনিট, যেটা কলা, আইন, সামাজিক বিজ্ঞান অনুসারে 2022-23 এসেছে, অর্থাৎ বি ইউনিটে এসেছে এই প্রশ্নটা। সো এটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। তার মানে আমরা এই জিনিসটা চেষ্টা করব যে বিপ্লবী যে আন্দোলন রয়েছে, যে ব্যক্তিবর্গ, যে ব্যক্তিরা এই আন্দোলনের সঙ্গে জড়িত ছিল তাদের সম্পর্কে আমরা জানবো। ঠিক আছে, মাস্টারদা সূর্য সেন কোন আন্দোলনের সঙ্গে জড়িত ছিল? দেখো এখানে প্রথম অনেকগুলো আন্দোলন আছে, ভারত ছাড় আন্দোলন, টং আন্দোলন, তেভাগা আন্দোলন, স্বদেশী আন্দোলন। দেখো আমরা যদি শেষ করি, ভারত ছাড় আন্দোলন হচ্ছে মহাত্মা গান্ধীর নেতৃত্বে একটা আন্দোলন, অর্থাৎ ইংরেজদেরকে এই দেশ থেকে বিতাড়িত করার জন্য তিনি যে আন্দোলনটা করেন। তারপর টং আন্দোলন, টং মানে কি? টং মানে হচ্ছে খাজনা। খাজনা মানে কি? খাজনা মানে জমির জন্য, অর্থাৎ তুমি একটা জমি চাষ করবে, এটার জন্য সরকারকে যে প্রদেয় কর যেটা তুমি দিতে চাও আর কি, ট্যাক্স আর কি। তারপরে দেখো তেভাগা আন্দোলন, অর্থাৎ এটাও একটা আন্দোলন, যেটা হচ্ছিল আগে যখন ফসল হতো, ফসলের 3টা ভাগ হইতো, হওয়ার পরে যেটা হইতো যে যে জমির মালিক তাকে দেওয়া হয়তো 2 ভাগ, আর যে চাষ করতো তাকে দেওয়া হয়তো 1 ভাগ। তো তখন কৃষকরা সিদ্ধান্ত নিল না, যে চাষ করবে সে পাবে 2 ভাগ, আর যে এটা তার মালিক সে পাবে 1 ভাগ। অর্থাৎ এই তেভাগা আন্দোলনের নেত্রী ছিল ইলামিত্র। এটাও না স্বদেশী, অর্থাৎ স্ব মানে কি? আমার নিজের দেশের, অর্থাৎ আমি নিজের স্বাধীনতা চাই, আমার দেশের স্বদেশী, আমি নিজেকে শাসন করতে চাই। আমি এই যে স্বাধীনতাকামী, যে ইংরেজ থেকে স্বাধীন হওয়ার জন্য যে আন্দোলন, স্বদেশী আন্দোলন, সেই আন্দোলনটার সঙ্গে কিন্তু যুক্ত ছিলেন মাস্টারদা সূর্য সেন, যিনি দেখো ভারতের বিখ্যাত বিপ্লবী। নাম কি? মাস্টারদা সূর্য সেন। তার পুরো নাম সূর্য কুমার সেন। তিনি বহরমপুর কৃষ্ণনাথ কলেজে অধ্যয়নকালে অধ্যাপক সতীশ চন্দ্র চক্রবর্তীর মাধ্যমে মাস্টারদা সূর্য সেন গোপনে বিপ্লবী সংগঠনের সঙ্গে পরিচিত হন এবং অবিভক্ত ভারতের মুক্তির জন্য বিপ্লবী সংগ্রামে যোগদানের প্রেরণা লাভ করেন। তিনি যুগান্তর দল, অর্থাৎ যেটা চট্টগ্রাম শাখার প্রধান ছিলেন। 1930 সালে তিনি চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন সহ বহুবিধ বিপ্লবী কাণ্ডের তিনি নেতৃত্ব প্রদান করেন। 1934 সালের 12ই জানুয়ারি তাকে মধ্যরাতে তাকে ফাঁসি দেওয়া হয় এবং ভারতীয় জাতীয় কংগ্রেস এবং মহাত্মা গান্ধী নেতৃত্বে, যেটা ওই যে ভারত ছাড় আন্দোলনে। অর্থাৎ সূর্য সেন কি করেছিলেন?
সূর্য সেন চিন্তা করছেন যে আমরা যদি স্বাধীন হতে চাই, আমরা যদি ভালোভাবে লড়াই করতে চাই, তাহলে আমাদের কি দরকার? আমাদের অস্ত্র দরকার। তিনি কি করছেন? যে মাটির খুদে, ধরো এটা হচ্ছে অস্ত্রাগার, হ্যাঁ, এটা হচ্ছে সূর্য সেন। এখানে সূর্য সেন কি করছে? মাটির নিচ দিয়ে, ধরো এটা হচ্ছে সমতল, মাটির নিচ দিয়ে গিয়ে অস্ত্রাগারে প্রবেশ করেছে এবং অস্ত্রাগার থেকে অস্ত্র লুণ্ঠন করে আবার এই সুড়ঙ্গ দিয়ে চলে এসেছে। অর্থাৎ ইংরেজরা টেরই পায় নাই যে এখান থেকে অস্ত্র লুণ্ঠন করছে। তো ইংরেজরা কিন্তু খুব আতঙ্কিত হয়ে গেছে, কে সেই বাঙালি বা কে সেই ইন্ডিয়ান, যে কে সেই সূর্য সেন বা কে সেই মানুষটা যে কিনা এত বুদ্ধি খাটায় যে একদম এক্সাক্ট লোকেশনে সে খুঁড়ে সুড়ঙ্গ করে আমার অস্ত্র সব লুটে নিয়ে গেছে। তো ইংরেজরা তাকে হন্য হয়ে খুঁজতে লাগলো এবং তাকে পেয়ে গেছে এবং পরবর্তীতে তাকে ফাঁসিতে চড়ানো হয়। তো তিনি মাস্টারদা সূর্য সেন। মাস্টারদা সূর্য সেন চট্টগ্রাম কারাগার বা অস্ত্রাগার লুণ্ঠন করেন কবে? সো এটা কিন্তু ইম্পর্টেন্ট। সো এখানে অনেকগুলো আছে। 12ই জানুয়ারি তাকে ফাঁসি দেওয়া হয়েছে। তো 1930 সালে তিনি লুণ্ঠন করেন। তার মানে 18ই, আমরা জানি জুন না, 18ই এপ্রিল, অর্থাৎ 18ই এপ্রিল 1900, আমরা যদি দেখি 1930 সালে তিনি হচ্ছে, দেখো, নেতৃত্বে কয়েকজন বিপ্লবী ব্রিটিশ পুলিশ এবং সহায়ক বাহিনীর চট্টগ্রামে অবস্থিত অস্ত্রাগারটা লুণ্ঠন করে অভিযোগে 1934 সালে 12ই জানুয়ারি তাকে কেন্দ্রীয় যে কারাগার রয়েছে সেখানে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়। সো এই হচ্ছে বিষয়। সো আমরা জানি তিনি হচ্ছে 18ই এপ্রিল কিন্তু এটা করেছেন আর কি। দেখো এখানে এটা পরীক্ষাটা, এটা হচ্ছে চবিতে আসছে, সো চট্টগ্রাম ইউনিভার্সিটি আসছে। তারপরে দেখো প্রীতিলতা ওয়েদ্দেদার জড়িত ছিলেন। প্রীতিলতা নামে চবিতে, অর্থাৎ চিটাং ইউনিভার্সিটিতে একটা হল আছে, ঠিক আছে? তো প্রীতিলতা ওয়াদ্দেদার উনি কি ছিলেন? উনি কিন্তু সূর্য সেনের সমসাময়িকই তিনি কিন্তু ব্রিটিশ বিরোধী আন্দোলনের সঙ্গে জড়িত ছিলেন। তিনি কি করেছেন? তিনি হচ্ছে একটা ক্লাব ছিল, নাইট ক্লাব, পাহাড়তলী চিটাগংয়ে। সো এখানে লেখা ছিল ডগস অ্যান্ড ইন্ডিয়ানস আর নট অ্যালাউড। সো ডগস আর ইন্ডিয়ানস বলতেছে ইন্ডিয়ানদেরকে তারা কুকুরের সাথে তুলনা করেছে। তো এই যে বিষয়টা, উনি কিন্তু নিজে ওইখানে আক্রমণ করেন এবং পটাশিয়াম সায়ানাইড খেয়ে তিনি সুসাইড করেন আর কি। তো এই যে ব্রিটিশ বিরোধী আন্দোলনে তিনি একজন কি অন্যতম নেত্রী ছিলেন আর কি। তো আমরা জানতে পারতেছি যে এই ব্রিটিশ বিরোধী আন্দোলনের পেছনে বাংলার কত বড় বড় বা আমাদের এই অঞ্চলে যারা হচ্ছে মুক্তিকামী মানুষের কত অবদান রয়েছে। তারপরে দেখো এখানে আমি বললাম যে এইখানে ইতিহাসটা তোমরা একটু পড়ে নিলে বুঝবা। পটাশিয়াম সায়ানাইড খেয়ে তিনি মৃত্যুবরণ করেন। দেখো এই যে 1932 সালের চট্টগ্রামের পাহাড়তলী ইউরোপিয়ান ক্লাব আক্রমণ, এই যে পাহাড়তলী যে ইউরোপিয়ান ক্লাবটা, এটার মধ্যে কিন্তু আমাদের ইন্ডিয়ানদের প্রবেশে নিষেধাজ্ঞা ছিল। এই হচ্ছে বিষয়। তারপর আমরা যদি দেখি বাংলার ফকির সন্ন্যাসী আন্দোলনের নেতা কে ছিলেন? বাংলার মধ্যে ফকির ও সন্ন্যাসী আন্দোলন, অর্থাৎ বাংলার ফকির ও সন্ন্যাসীরা ইংরেজদের বিরুদ্ধে কিন্তু তারা আন্দোলন করেন। ইংরেজদের বিরুদ্ধে কি ধরনের আন্দোলন করেন তারা? যে ইংরেজরা হচ্ছে এই অঞ্চলে যে ফকির ও সন্ন্যাসীদের উপরে তারা হচ্ছে এক ধরনের ট্যাক্স দেওয়ার চেষ্টা করেন এবং এই ট্যাক্সটাই কিন্তু, অর্থাৎ তাদের ফকির ও সন্ন্যাসীদের কর দেওয়ার জন্য তারা চেষ্টা করেন। কর, তারা যে টাকাটা হচ্ছে ফকির সন্ন্যাসীরা কিভাবে চলে, ধরো একটা ফকির এবং সন্ন্যাসী তারা কিভাবে জীবন নির্বাহ করে, তাদের জীবন নির্বাহের অন্যতম প্রধান অস্ত্রটা হলো কি, যে তারা যেন ভালোভাবে, ধরো বিভিন্ন মানুষের থেকে তারা হচ্ছে কি করে টাকা ধার নেয়। তো এই যে, বা টাকা ধার না, অর্থাৎ টাকা হচ্ছে তারা হচ্ছে অনুদান হিসেবে বা বিভিন্ন সময় তারা হচ্ছে ভিক্ষা করে বা সাহায্য প্রার্থনা করে। তো এই টাকাটার উপরে ইংরেজরা কর বসাই দেয়, বলছে ভাই তুমি যা পাও এটার উপরে কর দিতে হবে। তো ফকির ও সন্ন্যাসীরা বললো না ভাই আমরা এটার উপর কর দিব না। তো তার ফলে কিন্তু ফকির ও সন্ন্যাসীদের একটা আন্দোলন শুরু হয়। এই সন্ন্যাসী আন্দোলনের যে আমরা জানি যে রানী ফকির মজনুষা এবং ফকিরদের মধ্যে আর সন্ন্যাসীদের ভবানী পাঠক এই দুইজন ছিল এটার নেতৃত্বে। এখানে দেখলাম যে ভবানী পাঠক নামে নাই, রানী ভবানী তো অবশ্যই না, ফকির আফগান শাহ না, ফকির বগুড়া শাহ না, ফকির মজনুষা, অপশন হচ্ছে এ। ফকির মজনুষা আর ভবানী পাঠক যেহেতু নাই, ফকির মজনুষা। আচ্ছা, তো এখানে দেখো এই যে তীর্থস্থান আমরা বললাম যে ধর্মীয় যে তোমার হচ্ছে উৎসব তীর্থস্থান দর্শন উপলক্ষে বিভিন্ন স্থান ঘুরে বেড়াতো এবং তাদেরও হয়েছে, তাদের উপরে যে তোমার কর আরোপ করার ফলে কিন্তু তারা খেপে গেছে আর কি। ভারতবর্ষের সিপাহী বিদ্রোহ কত সালে সংঘটিত হয়? সিপাহীরা জানো যে তাদের মধ্যে কিন্তু অনেকদিন একটা ক্ষোভ ছিল যে ভারতের মধ্যে যে সিপাহীদের ছিল তাদেরকে খুবই অর্ধস্থন পর্যায়ে রাখা হয়েছে, তাদেরকে প্রপার যে সম্মান সেটা দেওয়া হতো না। যেহেতু দেওয়া হতো না, তারা কিন্তু রিভোল্ট করেছিল। অর্থাৎ রিভোল্টের অনেকগুলো কারণ ছিল, যে তাদের সামাজিকভাবে হেয় করা হতো, তাদেরকে হচ্ছে আর্থিকভাবে তাদেরকে খুব কম বেতন দেওয়া হতো, তাদেরকে সম্মান দেওয়া হতো না। তো তার ফলেও এটা হয় না, কিন্তু সবচেয়ে ট্রিগারিং পয়েন্ট, তাদেরকে এনফিল্ড একটা রাইফেল ছিল, সেই রাইফেলের মধ্যে তারা হচ্ছে
ধারণা করা হয় শূকরের চর্বি আর হচ্ছে যে তোমার গরুর চর্বি দিয়ে এই কার্তুজটা মুখ দিয়ে টান দিয়ে চিরতে হইতো, সো এটা রাখা হয়েছিল। তো এই কার্তুজে যেহেতু শূকরের চর্বি এবং গরুর চর্বি ছিল, বা এই কারণে কিন্তু মুসলিমরা কিন্তু কি শূকর খায় না, হারাম। আবার হিন্দুদের ক্ষেত্রেও গরুকে তারা পূজা করে, গরুর চর্বি খাওয়া তো অবশ্যই হারাম, তাদের জন্য এটা নিষিদ্ধ ছিল। সো এই জন্য মুসলিম এবং হিন্দু তারাই কিন্তু এই দুইজনেই হচ্ছে এটার বিরুদ্ধে রিভোল্ট করে। এটা কত 1700 না, 1757 সালে হচ্ছে পলাশী যুদ্ধের ঠিক 100 বছর পর 1857 সালে কলকাতার ব্যারাকপুর সেনানিবাসে এটা আন্দোলনটা শুরু হয়। তো এই যে দেখো এটা হচ্ছে শুরু হয়ে যায়। তারপরে আমরা মঙ্গল পান্ডের নেতৃত্বে, তোমরা একটা মুভি দেখতে পারো আমির খান একটা মুভি আছে কিন্তু মঙ্গল পান্ডে। সো পান্ডেরকে নিয়ে তিনি কিন্তু একটা মুভি করছে, সো এটা কিন্তু দেখতে পারো আর কি, ঐতিহাসিক মুভি। তারপর হচ্ছে নাচলের কৃষক বিদ্রোহের নেত্রীর নাম কি? সো নাচলের যে কৃষক বিদ্রোহ সেটা নেত্রীর নাম ছিল কি? ইলা মিত্র। সো আমরা দেখি ইলা মিত্র, এটা কিন্তু 2022-23 আসছে। দেখো যে ইলা মিত্র 1949-50 সালে চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচল উপজেলায় কৃষকদের বিদ্রোহ হয়। অর্থাৎ এই যে চাঁপাইনবাবগঞ্জ জেলার একটা উপজেলা হচ্ছে যে নাচল, আর এই নাচলে কিন্তু বিদ্রোহটা হয়। এটি ইতিহাসে নাচল বিদ্রোহ নামে পরিচিত, বা তেভাগা আন্দোলন, নাচলের কৃষক আন্দোলন ইত্যাদি নামে পরিচিত। এই আন্দোলনে নেতৃত্ব দেন ইলা মিত্র, এবং এই যে এই বিষয়টা হচ্ছে ইলা মিত্র হচ্ছে তিনি দেন এই আন্দোলনের নেতৃত্ব। আর এখানে যে দেখবা যে আরো কয়েকটা অপশন আছে, দেখো তারামন বিবি, সেতারা বেগম, তারা হচ্ছে কি ছিল? তারা ছিল হচ্ছে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করছে, তারা কোনো এই বিপ্লবের নেতৃত্ব দেয় বা বিদ্রোহী নেতৃত্ব দেয় নাই। তাহলে ইলা মিত্র সম্পর্কে একটু আগে বলতেছিলাম তেভাগা আন্দোলনটা কেন হয়েছিল, সো এটা তোমরা জানো। সো তিনি ছিলেন নাচলের কৃষক বিদ্রোহ বা নাচল বিদ্রোহের নেতৃত্বাধীন। বাংলায় ব্রিটিশ বিরোধী প্রথম সশস্ত্র প্রতিরোধ কোনটা? আমি তোমাদেরকে বললাম, দেখো এই সিপাহী বিপ্লব আমরা হয়েছে কত? বিদ্রোহ 1857 সালে। নীল বিদ্রোহ সমসাময়িক, আগস্ট বিদ্রোহ, ফকির ও সন্ন্যাসী বিদ্রোহ, এই সবগুলোর আগে কিন্তু শুরু হয়েছে ফকির ও সন্ন্যাসী বিদ্রোহ। আমরা যদি দেখি টাইমলাইনটা, দেখো যে ফকির ও 1760 সাল থেকে 1800 সাল পর্যন্ত ফকির ও সন্ন্যাসী বিপ্লব, আর সিপাহী বিপ্লব হচ্ছে 1857। নীল বিদ্রোহ হচ্ছে যে 1859 থেকে 1862, আমি বলছিলাম যে এটা সমসাময়িক ছিল। তারপর হচ্ছে আগস্ট আন্দোলন হয় 1942 সালে। অর্থাৎ আমরা সব মিলিয়ে বলতে পারি যে 1760 থেকে যে আন্দোলনটা শুরু হয়েছে, 1760 থেকে এটাই কিন্তু সবচেয়ে প্রাচীন এবং সর্বপ্রথম ইংরেজদের বিরুদ্ধে বাঙালির বা এই অঞ্চলের যে বিদ্রোহ, সেই বিদ্রোহটা। দেখো টং আন্দোলন কি? টং মানে কি? টং মানে হচ্ছে তোমার একটা খাজনা। এই খাজনা নিয়ে ময়মনসিংহ অঞ্চলের মানুষজনের মধ্যে একটা বিপ্লব হয় বা যে বিদ্রোহ হয়, সেই বিদ্রোহটার নাম ছিল টং আন্দোলন। কাদের মধ্যে ছিল? কৃষকদের মধ্যে। কৃষকরাই তো খাজনা দিবে, তো কৃষকদের মধ্যে একটা খুব দারুণ ক্ষোভ ছিল, সেই ক্ষোভের বিরুদ্ধে এসে আমরা লাইভ ক্লাসে আলোচনা করেছি। তো এটা হচ্ছে কৃষকদের বিদ্রোহ আন্দোলন। তো আমরা সোফার 2-3 ধরনের প্রশ্ন পেয়েছি, যে কোন আন্দোলনটা কেন হয়েছে, নাম্বার 1। 2 নম্বর হচ্ছে কখন শুরু হয়েছে, আন্দোলনের নেতৃত্ব কে দিয়েছে। সো এই 3-4 ধরনের প্রশ্ন কিন্তু আছে। তারপরে আমরা দেখি এখানে আছে যে টং আন্দোলন বৃহত্তর, দেখো ময়মনসিংহ অঞ্চলের কৃষক আন্দোলন, কমিউনিস্ট নেতা কমরেড মনি সিংহের নেতৃত্বে 1937 সালে এই আন্দোলনের সূচনা হয়। টং বলতে আমি আগেও বলছি খাজনাকে বোঝায়। কৃষকদের উৎপাদিত ফসলের উপর এই টং দিতে হতো, কিন্তু এর পরিমাণ ছিল প্রচলিত খাজনার কয়েক গুণ বেশি, যা দরিদ্র কৃষকদের পক্ষে সম্ভব ছিল না। অব্যাহত আন্দোলনের মুখে 1950 সালে টং কথায় বিলুপ্ত করা হয়। আমি একটু আগে বললাম যে এই কৃষকরা এই খাজনাটার পরিমাণ অত্যধিক বেশি থাকার কারণে, প্রচলিত যে খাজনার 2-3 গুণ বেশি ছিল, সেটা কৃষকদের পক্ষে অবশ্যই খুব একটা ভারী ছিল, আর তাদের পক্ষে ছিল খুবই কষ্টকর ছিল। সেই কারণে কিন্তু তারা এত এই আন্দোলনের সম্মুখীন হয় এবং তারা এই আন্দোলনটাকে আরো বেশি প্রগাঢ় করে। দেখো তারপর আমরা যে প্রতি বছর কোন তারিখে ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস পালিত হয়? ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ নিয়ে আমরা আলোচনা করছি। তো এই সাঁওতাল বিদ্রোহটা হচ্ছে 30 জুন, অর্থাৎ অপশন হচ্ছে বি, এটা হচ্ছে আলোচিত হয় 30 জুন। আমরা জানি যে 1855 সালে 30 জুন স্থানীয় জমিদার, অর্থাৎ যারা স্থানীয় জমিদার ছিল, মহাজন অর্থাৎ যারা হচ্ছে পুঁজি দিত, ধার দিত, মহাজন ও ইংরেজদের রাজস্ব ও কৃষি নীতির বিরুদ্ধে সাঁওতালরা আন্দোলন গড়ে তোলে, যা সাঁওতাল বিদ্রোহ নামে পরিচিত। এই আন্দোলনের সূচনা হয় পশ্চিমবঙ্গ, বর্তমানে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ ও বিহারের ভাগলপুর জেলায়। এই আন্দোলনের নেতৃত্ব দেন 4 মুর্মু ভাই
যে মুর্মু ভাই মানে তাদের এটা আদিবাসী সিধু কানু চাঁদ ভৈরব। তার মানে এই নামগুলো একটু মনে রাখতে হবে, সিধু কানু চাঁদ ভৈরব। তার মানে আমরা বলতে পারি যে একটা আন্দোলন সম্পর্কে কি পড়বো, আবারও বলতেছি। প্রথম হচ্ছে কারণ, কেন আন্দোলন। আমরা বলছি সাঁওতাল আন্দোলন কেন হয়েছে, কারণটা কি, কারণ বা কেন। আমরা যদি কেন দেখি, কেন হয়েছে আন্দোলনটা, তোমরা একটু দেখো কেন হয়েছে। আন্দোলনটা হয়েছে এই কারণে যে ইংরেজদের রাজস্ব কৃষি নীতির বিরুদ্ধে তারা হচ্ছে আন্দোলনটা হয়েছে। জমিদার, মহাজন, ইংরেজ এই 3 শ্রেণীর বিভক্ত আন্দোলনটা হয়েছে। কারণ, আচ্ছা এবার দেখি কারণ হচ্ছে কখন হয়েছে, 1855 সালে। কখন বললাম তারপর আমরা কে দিয়েছে নেতৃত্বটা, কে দিয়েছে, নেতৃত্ব দিয়েছে এই যে সিধু কানু চাঁদ ভৈরব। সো তারা কিন্তু দিয়েছে। সো এই যে এই বিষয়গুলা কিন্তু, যে কেন, কখন, কে, এই বিষয়গুলা কিন্তু অবশ্যই তোমরা নোট রাখতে পারো, এগুলা মুখস্থ করে ফেলবা। তারপরে বাংলায় নীল চাষের বিরুদ্ধে বিদ্রোহের সূচনা হয় কোথায় হয়, তোমরা এই নীল চাষের বিরুদ্ধে তোমরা যেন উত্তরবঙ্গে একটা বিদ্রোহ হয়, এবং এইটা কিন্তু তোমরা যদি দেখো কুষ্টিয়ায়, উত্তরবঙ্গের কুষ্টিয়ায় আমরা যদি দেখি, কুষ্টিয়াতে এই বিদ্রোহটা হয়েছে। তারপরে দেখো আমি আবার একটু পড়ে দিচ্ছি, দেখো অষ্টাদশ শতকের শেষ দিকে ইউরোপে শিল্প বিপ্লবের ফলে নীলের চাহিদা বেড়ে যায়। অর্থাৎ তোমরা জানো অষ্টাদশ শতাব্দীতে ইউরোপে একটা বিপ্লব হয়, যে বিপ্লবটার নাম হচ্ছে কি শিল্প বিপ্লব। আর এই শিল্প বিপ্লবের ফলে কি হয়, ধরো নীলের চাহিদা বৃদ্ধি পায়। অর্থাৎ ইউরোপে বিভিন্ন যে কাপড় বা তাদের যে হচ্ছে শিল্প বিপ্লবের ফলে কারখানায় প্রচুর পরিমাণে তাদের হচ্ছে কি উৎপন্ন হইতে থাকে, কাপড় উৎপন্ন হইতে থাকে। তাদের নতুন নতুন, ধরো এই যে একটা টি শার্ট তারা একটা বানাইতো, দেখা গেছে হাত দিয়ে বানাইলে 5 দিন লাগতো, 10 দিন লাগতো, 1 মাস লাগতো, কিন্তু তারা একদিনে এরকম 50টা টি শার্ট করতে পারতেছে। তো তার মানে বুঝতে পারতেছো নীলের চাহিদা বেড়ে যায়, কারণ কাপড় রং করতে নীল উৎপাদন লাগবে। ইস্ট ইন্ডিয়া কোম্পানি ইংল্যান্ডে নীল সরবরাহ শুরু করে, কিন্তু কোম্পানির পৃষ্ঠপোষকতায় এদেশে বাণিজ্যিকভাবে নীলের চাষের সূচনা হয়। একটা সময় নীল চাষ অপেক্ষাকৃত কম লাভজনক হয়, কৃষকরা নীল চাষে অস্বীকৃতি জানায়। এবার নীলকররা, যারা নীলের উপর কর দিত, কৃষকদের নীল চাষে বাধ্য করে এবং অত্যাচার শুরু করে। নীলকরদের অত্যাচারের বিরুদ্ধে 1859 সালে যশোর এবং নদিয়া মানে কি বর্তমান কুষ্টিয়ায় সর্বপ্রথম যে কি হয়েছে বিদ্রোহের সূচনা হয়। ইতিহাসে তা নীল বিদ্রোহ নামে পরিচিত। দ্রুত এই বিদ্রোহ খুলনা, 24 পরগনা, ফরিদপুর, পাবনা প্রভৃতি অঞ্চলে আমরা যদি দেখি সারা বাংলায় ছড়িয়ে পড়ে। নীল বিদ্রোহ দমন করার জন্য ইংরেজদের সরকার 1860 সালে নীল কমিশন গঠন করে, এবং নীল কমিশনের সুপারিশে কৃষকদের ইচ্ছার বিরুদ্ধে নীল চাষে বাধ্য করাকে আইনত নিষিদ্ধ ঘোষণা করা হয়। ফলে 1862 সালে নীল বিদ্রোহের অবসান ঘটে, এবং 1919 সালের মাঝে নিশ্চিন্ত পুরের নীলকুঠি উঠে যাওয়ার মাধ্যমে বাংলায় সম্পূর্ণভাবে নীল চাষের অবসান ঘটে। তার মানে এই যে ইতিহাসটা আমি কি বললাম, ধরো তারা কৃষকরা দেখা গেল যে তারা হচ্ছে ধান চাষ করলে বা অন্য কোনো যে অর্থকরী ফসল রয়েছে, খাদ্যদ্রব্য রয়েছে, এগুলো যদি চাষ করে তাদের কি হবে, তাদের উৎপাদন খরচটা কম হয়, তাদের লাভ বেশি হয়। কিন্তু এই নীল চাষ করার ফলে কিন্তু তাদের লাভের পরিমাণটা কমে গেল, এবং লাভের পরিমাণ কমে যাওয়ার ফলে যেটা হলো, তারা কিন্তু এই নীল চাষে অস্বীকৃতি জানায়, যার ফলবর্তীতে তারা আন্দোলনটা করে। সো আমি বিস্তারিত বলে যে আমরা লাইভ ক্লাসেও কিন্তু বিস্তারিত আলোচনা করেছি। সো আশা করি যে এত বেশি ডিটেলস আর আলোচনা না করলেও হবে। সো বাংলায় গ্রামে গ্রামে ঘুরে ঘুরে গান গেয়ে স্বদেশী আন্দোলনের পক্ষে তীব্র আবেগ সৃষ্টি করেন কে? সো আমি বেসিক ক্লাসে বা লাইভ ক্লাসে আমরা আলোচনা করেছি স্বদেশী আন্দোলন কি। এই স্বদেশী আন্দোলনের মধ্যে একটা আন্দোলন যে তীব্র আবেগের, যে স্বদেশী আন্দোলনের মধ্যে তখন কিন্তু যে আমরা বিদেশি পণ্য বয়কট করা শুরু করি, তখনই কিন্তু চারণ কবি মুকুন্দ দাস তিনি বলছে, ওগো বঙ্গ নারী পরো না রেশমি চুরি। বলছি তুমি রেশমি চুরি পরো না, রেশমি, ওগো বঙ্গ নারী পরো না রেশমি চুরি। এই যে এই রেশমি চুরি হচ্ছে কি আমার বিদেশি প্রোডাক্ট, আমি তোমাদেরকে এই প্রোডাক্ট পড়তে নিষেধ করছি, তোমরা এই প্রোডাক্টটা পড়ো না, কারণ এটা হচ্ছে কি বিদেশি প্রোডাক্ট। উনি হেঁটে হেঁটে এই গানটা বা এরকম গান গাইতেন। তো এই জন্য এটাকে বলে কবি মুকুন্দ দাস, কবি মুকুন্দ দাস। তারপর আমরা রয়েছি, দেখো এটা গ্রামে গ্রামে লিখে আমরা করছি, দেখো এইগুলা তিনি বলছেন আর কি। ওই দেখো গ্রামে গ্রামে ঘুরে তিনি পরুণা রেশমি চুরি বঙ্গনারী এরকম গান গেয়ে তিনি জনপ্রিয়তা লাভ করেন আর কি। এনফিল্ড রাইফেল যেসব প্রচুর চর্বি মিশ্রিত থাকার কথা প্রচার করে সেগুলো কি? সো এটা হচ্ছে আমরা একটু আগে বলেছি গরু এবং শূকর। সো এটা হচ্ছে অপশন এ। তারপর হচ্ছে আমরা যদি দেখি তেভাগা আন্দোলনের হিসেবে পরিচিত, তেভাগা আন্দোলনের নেতা হিসেবে পরিচিত কি? আমরা জানি তেভাগা আন্দোলনের নেতা হিসেবে অন্যতম আরেকজন নেতা হিসেবে পরিচিত হাজি মোহাম্মদ দানেশ। হাজি মোহাম্মদ দানেশ ছিলেন তেভাগা আন্দোলনের অন্যতম নেতা।
সো হাজী মোহাম্মদ দানেশ অবিভক্ত ভারতের একজন কৃষক নেতা, তাকে তেভাগা আন্দোলনের জনক হিসেবে আখ্যায়িত করা হয়। তার নামে উত্তরবঙ্গের সেরা বিদ্যাপীঠ দিনাজপুরে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হাবিপ্রবি নামকরণ করা হয়, কারণ তিনি তেভাগা আন্দোলনের জনক হিসেবে পরিচিত ছিলেন। ফরাজি আন্দোলন কেন্দ্র কোথায় ছিল? ফরাজি আন্দোলন ছিল, তোমরা জানো হাজী মোহাম্মদ শরীয়তুল্লাহ, শরীয়তুল্লাহ নাম থেকে শরীয়তপুর, আর শরীয়তপুরের সাথে কিন্তু ফরিদপুর, সো ফরিদপুর ছিল আর কি, ঠিক আছে। তারপর আমরা যদি দেখি ফরিদপুরে ছিল, তারপরে আমরা দেখি যে ফকির ও সন্ন্যাসী বিদ্রোহের সময়কাল কত? আমরা জানি 1760 থেকে 1800 সাল পর্যন্ত এটা হয়েছিল, অর্থাৎ অপশন হচ্ছে বি। তারপরে দেখো যে আমরা জানি এটা বি উত্তর হয়েছে অর্থাৎ। তারপরে আমরা যে ফরাজি আন্দোলনের নেতা কে ছিলেন, আমরা জানি যে ফরাজি আন্দোলনের নেতা ছিলেন হাজী শরীয়তুল্লাহ। একটু আগেই বলেছি হাজী শরীয়তুল্লাহ। তোমাদের বেসিক ক্লাসে আমরা আলোচনা করেছি যে ফরাজি আন্দোলনটা আসলে কি। তারপরে আমরা দেখো যে ফরাজি আন্দোলনের নেতা একটা আধ্যাত্মিক আন্দোলন, যে ফরাজি শব্দটি ফরজ শব্দের উৎপত্তি, মানে ফরজ শব্দ থেকে ফরাজি আন্দোলন, অর্থাৎ তুমি যে উনি বলতেছেন ফরজ কাজগুলো কি, ওনাদের এই আন্দোলনের মূল মোটোটা ছিল ফরাজি করতে আছে। ফরজ মানে কি? মুসলিমদের ফরজ মানে অবশ্য পালনীয় কাজ, ঠিক আছে। যেমন কিছু কর, জিজিয়া কর বা অনেকগুলো কর থেকে তারা বিরত থাকতে বলছে, এটা তোমার না করে তোমার জন্য ফরজ, করলে এটা তোমার জন্য হারামে আর কি, এরকম। তারপরে চট্টগ্রামে যুব বিদ্রোহের নেতা ছিলেন কি? তোমরা জানো যুব বিদ্রোহের নেতা ছিলেন সূর্য সেন। আমি তো এসেছি সূর্য সেন থেকে, তাই না? আমি তো এসেছি হাজী শরীয়ত আর সূর্য সেন থেকে। আমি তো কোত্থেকে এসেছি? হাজী শরীয়তুল্লাহ সূর্য সেন থেকে এসেছি। এটা আমার ইতিহাস। আমার ইতিহাসটা কই? যে ক্ষুদিরাম তারা যুদ্ধ করে, মানে তারা প্রাণ দিয়েছে, যুদ্ধ করে না, তারা ধরো এক ধরনের যুদ্ধ তো করেছে, যে হাজী শরীয়তুল্লাহ, তারপর তিতুমির, আমি তো এসেছি তিতুমিরের বাঁশের কেল্লা থেকে। তো এই যে তিতুমিরের বাঁশের কেল্লা থেকে কিন্তু আমরা এসেছি। আমাদের ইতিহাসটা অনেক সমৃদ্ধ, আমরা লড়াই করেছি, আমাদের এই ইতিহাসটা আমরা ভোলার না। যাই হোক, তারপর সূর্য সেন 1930 সালে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে তিনি ছিলেন একজন অগ্রনায়ক ভূমিকা পালন করেন। তেভাগা আন্দোলনের নেত্রী আমরা অলরেডি বলেছি যে ইলা মিত্র ছিলেন তেভাগা আন্দোলনের নেত্রী, সো এটা অনেকবার আসছে। তারপরে সিপাহী বিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? অর্থাৎ সিপাহী বিদ্রোহের সময় কিন্তু গভর্নর জেনারেল, প্রথম যখন ভারতে কেউ আসছে তখন তাকে বলতো গভর্নর। তারপরে প্রথম গভর্নর হচ্ছে তোমার লর্ড ক্লাইভ, তারপর গভর্নর জেনারেল হইলো, কি হইলো? গভর্নর জেনারেল। সো প্রথম গভর্নর জেনারেল ছিল ওয়ারেন হেস্টিং। গভর্নর রেগুলেটিং অ্যাক্টের মাধ্যমে গভর্নর জেনারেল হয়। তারপরে যখন ইংরেজরা হেরে গেল তখন কিন্তু আমরা দেখি যে মানে ইংরেজ কোম্পানি শাসন অবসান হইল, তখন কিন্তু গভর্নর জেনারেল থেকে ভাইসরয় হয়ে গেছে, ভাইসরয়। সেক্ষেত্রে ভারতের সিপাহী বিদ্রোহের সময় গভর্নর জেনারেল ছিলেন লর্ড ক্যানিং। তিনি কিন্তু উপমহাদেশে প্রথম কি করেছেন? যে কাগজে মুদ্রার প্রচলন করেছেন। উপমহাদেশে সিপাহী বিদ্রোহে শুরু হয় কত সালে? সিপাহী বিদ্রোহ শুরু হয় 1857 সালে। 1857 সালে সিপাহী বিদ্রোহে শুরু হয়। তারপরে 1857 সালে সিপাহী বিদ্রোহের স্মৃতি বিজড়িত স্থান কোথায়? অর্থাৎ সিপাহীদের যারা বিপ্লব করেছে, যারা হচ্ছে বিদ্রোহ করেছে, তাদেরকে মেরে ঝুলাই রাখতো, তাদেরকে অত্যাচার করা হয়েছে যে উদ্যানে, যে জায়গায়, যে পার্কে, সেই পার্কটার নাম হলো বাহাদুর শাহ পার্ক। তোমরা জগন্নাথ ইউনিভার্সিটিতে গেলে দেখবা সেখানে সিপাহী বিদ্রোহের স্মৃতি বিজড়িত যে পার্কটা আছে বাহাদুর শাহ পার্ক, এখানে তাদেরকে অত্যাচার করা হয়েছে। সেই হচ্ছে বিষয়। তারপর কাজী নজরুল ইসলামকে কত সালে ব্রিটিশ সরকার রাজদ্রোহিতার অপরাধে কারাবন্দী করে? অর্থাৎ কাজী নজরুল ইসলাম কিন্তু অনেক সুন্দর অনেক ব্রিটিশ বিরোধী কবিতা লিখতেন। বিদ্রোহী রণক্লান্ত আমি সেই দিন হব শান্ত, যবে উৎপীড়িতের কন্দরোল আকাশে বাতাসে ধ্বনিবে না, যবে অত্যাচারীর খড়গ কৃপান ভিন রণভূমি রণিবে না, আমি সেই দিন হব শান্ত। অর্থাৎ বলতো অত্যাচারী যখন কমে যাবে, যখন হচ্ছে আমার বিরুদ্ধে কি অত্যাচার করবে না, তখনই আমি শান্ত হয়ে যাব। হ্যাঁ, তিনি কিন্তু মানে ইংরেজদের বিরুদ্ধে কবিতার মাধ্যমে তিনি লড়াই করেছেন। তখনই কিন্তু তাকে রাজদ্রোহীরা তার অভিযোগে তাকে কারাবন্দী দেওয়া হয় এবং তিনি জেলে গিয়ে কবিতা লিখেন, কারারোহী লৌহ কপাট ভেঙে ফেল কররে লোপাট। অর্থাৎ যেখানেই গিয়েছেন উনি কিন্তু কি করেছে? আন্দোলন করেছেন, সংগ্রাম করেছেন, উদ্দীপনা দিয়েছে, উৎসাহ দিয়েছেন, অনুপ্রেরণা দিয়েছেন। তো তিনি হচ্ছে 1922 সালে তাকে হচ্ছে রাষ্ট্রদ্রোহিতার অপরাধে কারাবন্দী করা হয়। যেখানে লিখছে বিদ্রোহীর কৈফিয়ত, হ্যাঁ, আগমন, হ্যাঁ, আনন্দময়ীর আগমন, এটার জন্য কিন্তু তাকে 1922 সালে উনি কিন্তু শারদীয় সংখ্যায় আনন্দময়ীর আগমন এবং বিদ্রোহীর যে কৈফিয়ত, এই দুইটার কারণেই তাকে হচ্ছে ব্রিটিশ সরকার কি করে? তাকে হচ্ছে কারাদণ্ড প্রদান করে। বাংলায় ব্রিটিশ বিরোধী
প্রথম সশস্ত্র আন্দোলন কোনটা? আমি অলরেডি বলেছি ফকির ও সন্ন্যাসী আন্দোলন, এটা অনেকবার আসছে। তারপরে হচ্ছে দেখো এখানে ফকির ও সন্ন্যাসী আন্দোলন দেখো 1760 সালে, সিপাহী বিদ্রোহ 1857, নীল বিদ্রোহ 1833 সালে থেকে 1860, তিতুমিরা আন্দোলন 1827 সালে, খিলাফত হচ্ছে 1919 সালের দিকে। তারপরে 1857 মার্চ মাসে সর্বপ্রথম সিপাহী বিদ্রোহ কোথায় কোথায় শুরু হয়? আমি বলেছি কলকাতার ব্যারাকপুর সেনানিবাসে প্রথম হচ্ছে সিপাহীরা বিদ্রোহ ঘোষণা করে। তারপর হচ্ছে সমাজ সেবক হলেও সমাজ সংস্কার। দেখো সমাজ সেবক কি? সমাজ সেবক হচ্ছে ধরো সমাজের জন্য অবদান রাখা, সমাজের সেবা করা। সেবা তুমি যেভাবে করতে পারবা। সমাজ সংস্কারক না, সংস্কার মানে কি? সমাজের চেঞ্জ করা, চেঞ্জ। ধরো আমি সমাজের জন্য একটা, ধরো আমি যদি বললাম যে আমার হচ্ছে সমাজের জন্য আমি হচ্ছে ধরো 100 কোটি টাকা আমি হচ্ছে দান করে দিলাম, হ্যাঁ, তো এটা হচ্ছে কি? আমি সমাজের সেবা করলাম। কিন্তু আমি যদি বলি যে না, যে আমি হচ্ছে 100 কোটি টাকা দান করবো না, আমি হচ্ছে সমাজের ধরো একটা সিস্টেম চেঞ্জ করে দিলাম যে ভিক্ষা কেউ গ্রহণ করতে পারবে না, অর্থাৎ ভিক্ষা বৃত্তি আমি নিষিদ্ধ করে দিলাম, যে কেউ সাহায্য ভিক্ষা করা এগুলো আমি টোটালি নিষিদ্ধ করে দিলাম। সেক্ষেত্রে চেঞ্জ, অর্থাৎ সমাজে আমি একটা চেঞ্জ করলে চেঞ্জ মেকার, সমাজ সংস্কারক। আর আমি যে দান করি, সেবা করি, সেটা হচ্ছে সেবা। তার মানে এখানের মধ্যে রাজা রামমোহন রায় কিন্তু সতীদাহ প্রথার বিরুদ্ধে আন্দোলন করেছে, ঈশ্বরচন্দ্র বিধবা বিবাহের বিরুদ্ধে, বেগম রোকেয়া কিন্তু সমাজের বিভিন্ন সংস্কারের জন্য অবদান রেখেছেন। আর হাজী মোহাম্মদ মহসিন উনি কি করেছেন? উনি হচ্ছে সমাজে হচ্ছে শিক্ষা প্রসারের জন্য উনি তার সমস্ত সম্পত্তি দান করে দেন। হাজী মোহাম্মদ মহসিন, তোমরা তোমাদের বাবা দাদা বা তার পুরনো কাউকে জিজ্ঞেস করলে তখনকার সময় যারা শিক্ষা দীক্ষায় ভালো হইতো বা মুসলিম ছেলে ছিল বা যারা ছিল তাদেরকে হাজী মোহাম্মদ মহসিন বৃত্তি দেওয়া হয়তো, মহসিন বৃত্তি দিয়ে অনেকে পড়াশোনা করতো। সো এটা হচ্ছে সেবক, তার মানে তিনি একজন সেবক ছিলেন। ভারতীয় মুসলমানদের আমরা যদি দেখি যে ইংরেজি শিক্ষায় শিক্ষিত করার প্রয়াস পান যিনি ইংরেজি শিক্ষা প্রয়াস করেন, তিনি হচ্ছে নওয়াব আব্দুল লতিফ। তিনি ইংরেজি শিক্ষার জন্য অনেক কি করেন? তিনি হচ্ছে অনেক আগ্রহ দিয়ে মুসলমান ছাত্রদের জন্য তিনি ইংরেজি শিক্ষার ব্যবস্থা করেন। তা মুসলিম শিক্ষার প্রসারে সম্পত্তি দান করেছেন কে? আমরা জানি মুসলিম শিক্ষার প্রসারে যিনি সম্পত্তি দান করেছেন হাজী মোহাম্মদ মহসিন, অলরেডি তোমাদের বলেছি। কোন ঘটনার প্রতিবাদে রবীন্দ্রনাথ নাইট উপাধি প্রত্যাখ্যান করলো? আমরা একটা বেসিক ক্লাসে আলোচনা করেছি যে এটা একটা মুভিও আছে, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডে। তোমরা যদি দেখো ভিকি কৌশলের একটা মুভি আছে, মুভিটার নাম আমার ঠিক মনে আসতেছে না। কৌশলের একটা মুভি আছে, সেই মুভিটার মধ্যে তোমরা দেখবা যে এই যে উনি জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড নিয়ে একটা মুভি করছে। তো এখানে কি হয়েছিল? এখানে ইংরেজরা উইদাউট এনি ওয়ারেন্ট তারা কোনো অপরাধ, নিরপরাধ পাঞ্জাবির নিরপরাধ যে ভারতীয় মানুষের উপর তারা গুলি চালিয়েছে, প্রায় 300-400 মানুষ মেরে ফেলছে আর কি। এটা হচ্ছে বিষয়। তারপরে হচ্ছে তিনি জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের বিরোধিতা করলো। আমরা জানি আলিগড় আন্দোলনের প্রতিষ্ঠাকে, আলিগড় আন্দোলনের প্রতিষ্ঠা স্যার সৈয়দ আহমদ খান। অপশন হচ্ছে এ। তিনি আলিগড় আন্দোলনটা কি? এটা মুসলিম শিক্ষা প্রসারের জন্য একটা আন্দোলন। তারপরে দেখো এই যে মুসলিম আলিগড় আন্দোলনের উদ্দেশ্য ছিল মুসলিমদের আধুনিক শিক্ষা প্রদান করা। নিচের কোন জেলায় হাজী শরীয়তুল্লাহ নেতৃত্বে গড়ে ওঠা 19 শতকে ফরাজি আন্দোলন বিস্তৃত হয়নি? দেখো এখানে আমরা জানি যে ফরিদপুরে ছিল, ঢাকাতে ছিল, নোয়াখালী না কুমিল্লা, আমরা দেখি কোনটার মধ্যে হয়। উত্তর হচ্ছে ফরিদপুরে কিন্তু তিনি করতে পারেন নাই, যেটা হচ্ছে 19 শতকে ধর্মীয় সংস্কারের পাশাপাশি নীলকরদের তিনি হচ্ছে অত্যাচার শোষণ থেকে তিনি হচ্ছে কি করেন, আর এটা কেন্দ্র ছিল কোথায়? ফরিদপুর। কেন্দ্র ছিল কোথায়? ফরিদপুর। অর্থাৎ তিনি আমরা যদি দেখি যে ফরিদপুর নিচের কোন জেলায় 19 শতক ফরাজি আন্দোলন বিস্তৃত হয়নি, তিনি কেন্দ্র ছিল ফরিদপুর। অর্থাৎ আমরা যদি দেখি এই প্রশ্নটাই একটু আছে। তারপর আমরা যদি দেখি আলিগড় আন্দোলন পরিচালনা করেন কে? অর্থাৎ আলিগড় আন্দোলন পরিচালনা করেন হচ্ছে, এখানে দেখো আলিগড় আন্দোলনটা পরিচালনা করেছেন কে? আলিগড় আন্দোলন জানি যে আমরা পরিচালনা করেছে স্যার সৈয়দ আহমদ খান। আলিগড় আন্দোলন পরিচালনা করেছেন স্যার সৈয়দ আহমদ খান। আচ্ছা, একটা প্রশ্ন আমরা একটু দেখি, এই যে এটা এখানের প্রশ্নটা একটু ঝামেলা আছে, সেটা আমরা একটু দেখি। দেখো এই প্রশ্নটার মধ্যে বলা হয়েছে নিচের কোন জেলায় হাজী শরীয়তুল্লাহ নেতৃত্বে গড়ে ওঠা 19 শতকে ফরাজি আন্দোলনে বিস্তৃত হয়নি? সো বিস্তৃত হয়নি ঢাকাতে হয়েছে, ফরিদপুর কুমিল্লা মোস্ট, এটা হচ্ছে অপশন হবে ডি, নোয়াখালীতে হয়নি আর কি। ঠিক আছে, তারপরে আমরা যে ডি অপশন, এটা ডি দিব, ফরিদপুরে হয়েছে। দেখো ফরিদপুর কেন্দ্রই ছিল ফরিদপুর, অপশন ডি এর একটু ঝামেলা আছে। আলিগড় আন্দোলন আমরা পড়েছি। তারপর আমরা যদি বেঙ্গল সতী রেগুলেশন অ্যাক্ট, এটা কার? এই সতী প্রথা থেকে সম্পৃক্ত ছিল। এটা হচ্ছে লর্ড বেন্টিক, তিনি সতী প্রথা যে বাদ দেওয়ার জন্য অনেক চেষ্টা করেন সতীদাহ প্রথার, সেই জন্য লর্ড বেন্টিং 1829 সালে একটা আইনও পাশ করেন।
তো এই হচ্ছে বিষয়। তো এই যে বিষয়গুলো যে ইংরেজদের বিরুদ্ধে আমরা যদি দেখি ইংরেজরা কিভাবে আমাদেরকে লুট করেছে, আমাদেরকে অত্যাচার করেছে, এই অত্যাচারের বিরুদ্ধে আমরা সব সময় দাঁত ভাঙা জবাব দিয়েছি, আমরা মোকাবেলা করেছি, তাদের অত্যাচার আমরা সয়ে যাইনি। কিন্তু এই 200 বছরের শাসনীতি এসে যে বিরোধী আন্দোলনগুলো হয়েছে, আমরা যে সর্বপ্রথম যে কৃষক আমরা যদি দেখি অনেকগুলো বিদ্রোহ হয়েছে। প্রথম বিদ্রোহটা ফকির ও সন্ন্যাসী বিদ্রোহ, তারপর আমরা যদি যে চাকমা বিদ্রোহ, নীল বিদ্রোহ, তারপর তিতুমিরের বাঁশের কেল্লা, তারপর সিপাহী বিদ্রোহ, তা অনেকগুলো বিদ্রোহ হয়েছে। এগুলো আমরা বেসিক ক্লাসে পড়েছি এবং কি প্রশ্নগুলো আসে সেগুলো দেখেছি। আমরা কে আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত ছিল, আন্দোলনটা কেন হইলো, কোথায় হয়েছে, আন্দোলনের সময়কালটা, একটু এই 3টা বিষয় জানলেই হবে। অর্থাৎ সময়কাল, ব্যক্তি, কারণ, এই 3টা বিষয় ভালো করে জানলে আশা করি তোমাদের এই অধ্যায়ের সকল বিষয় সমাধান হয়ে যাবে। আশা করি তোমরা অবশ্যই অনেক বেশি ভালো করবা। সবার জন্য রইল অনেক অনেক শুভকামনা। সবাইকে শুভকামনা রইল।